আগস্ট আমাদের শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আগস্ট আসলেই বাংলাদেশে ষড়যন্ত্রের ডালপালা ছেয়ে যায়। আগস্ট আসলেই রাজাকারের বাচ্চারা নাচানাচি শুরু করে, কারণ আগস্টে তারা এই জাতির জন্মদাতাকে হত্যা করেছিল। আগস্টে তারা বারবার চক্রান্ত করে এবং সেই চক্রান্তে অনেক সময় আওয়ামী লীগ হেরে যায়, যেটা 2024 সালের 5 আগস্ট হয়েছিল। গতকাল একটা সংবাদ দেখার পর বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের ঘরে ঘরে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি। কেন লেগেছে এই ঈদের আনন্দ বলতেছি, তার আগে একটা বিষয় বুঝার চেষ্টা করি চলেন। রাজনীতির ময়দানে সব সময় কোলাহল আমরা দেখি, এটাই কি শেষ কথা? কখনো কখনো নীরবতা গর্জনশীল বার্তা দেয় না? মানে নীরবতা সব সময় কি পরাজয়ের কারণ হয়? না, অনেক সময় নীরবতা আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে সহায়তা করে। চারদিকে যখন কোনো বার্তা থাকে না, প্রকাশ্যে যোগাযোগ বন্ধ থাকে, নেতাকর্মী সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ হয় না, তখন অনেকেই, বিশেষ করে রাজাকারের বাচ্চারা, এটাকে দুর্বলতা মনে করে ভুল করে। কিন্তু তারা রাজনৈতিক ইতিহাস, মনস্তাত্ত্বিক খেলার গভীরতা বুঝে না। আর যারা বোঝে তারা জানে বড় কোনো ঝড়ের ঠিক আগ মুহূর্তে প্রকৃতিতে এমন একটা নিস্তব্ধতা নেমে আসে যেটা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করে। একটা উদাহরণ দিই, ওয়ার্ল্ড রেসলিং WWE, এটা তো আপনারা দেখেন অনেকেই। এখানে একজন বিখ্যাত প্লেয়ার আছে আন্ডারটেকার যখন রেসলিং রিং এ আসে, আসার ঠিক আগ মুহূর্তে অন্ধকার হয়ে যায় না? একদম পুরো স্টেডিয়ামের বাতি একদম নিভে যায়, চারদিকে সবাই কেমন একটা নীরব হয়ে যায় না? প্রতিপক্ষ অর্থাৎ রেসলিং রিং এ আরেকজন যে প্লেয়ার থাকে বা আরো কয়েকজন প্লেয়ার থাকে, তারা অনেক আতঙ্কিত থাকে না? অপেক্ষা করে না যে কখন কোন দিক থেকে আন্ডারটেকার চলে আসে? এরপর যখন আলো জ্বলে তখন দেখা যায় আন্ডারটেকার রেসলিং রিং এর উপরে তার পেছনে বা সামনে দাঁড়িয়ে আছে এবং খপ করে গলাটা ধরে বসে না, গলা চাপ দিয়ে ধরে আছাড় দেয় না? রাজনীতি ঠিক তেমনি। বর্তমান সময়ে দেখা যাওয়া এই রাজনৈতিক নিস্তব্ধতা একটা গভীর রাজনৈতিক মাইন্ড গেম। শব্দের চেয়ে দীর্ঘ অপেক্ষা এবং অপেক্ষার চেয়ে অনিশ্চয়তা মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে। এটা বিশ্বাস করেন তো? ডিসেম্বর মাস যত ঘনিয়ে আসছে এই নিস্তব্ধতার গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। গতকাল ভারতের লোকসভায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভারতের সুনির্দিষ্ট নীতির আলোকে কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ডে থেকে, অর্থাৎ তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা কিংবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় না। এটা একটা আইন। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই নীতিগত অনুমোদন হয়েছে। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে বসে প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। তিনি কিন্তু ভারতে বসে কোনো সভা সমাবেশ, প্রেস কনফারেন্স করেন না। আর এই যে স্ট্যান্ডিং কমিটি প্রতিবেদন দায়ের করেছে, এর বিরুদ্ধে কিংবা এর পক্ষে ভারত সরকার, অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি সরকার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো কিছু বলেনি, কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা ভারতে বসে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তাতে কি হবে? কি হবে তাতে? এটা যে একটা পলিসি, এটা কি রাজাকারের বাচ্চারা বোঝে? এই সংবাদে রাজাকারের বাচ্চারা খুশিতে গদগদ একদম। ওই যে ফ্যাক্ট চেকার একটা আছে না, কদরুদ্দিন শিশির, এই রাজাকারের বাচ্চা একদম গদগদ হয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু রাজাকারের বাচ্চারা জানে না এইটা মূলত আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নমনীয়তা বজায় রাখার একটা সুনির্দিষ্ট কৌশল। কদরুদ্দিন শিশির বুঝো কৌশল কি? যখন সরাসরি বক্তব্য বন্ধ থাকে তখন নেপথ্যের কূটনৈতিক আলাপ আলোচনা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশ অনেক বেশি জটিল এবং অনিশ্চিত রূপ ধারণ করে। বুঝো নাই ব্যাপারটা? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের দিকে তাকাও রাজাকারের বাচ্চারা। লড়াই, সংগ্রাম এবং প্রতিঘাতের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্ম হয়েছে। শেখ হাসিনা থেকে দেশরত্ন হয়ে উঠেছেন। 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাত্রিতে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর উনার যে নিঃসঙ্গতা এবং অনিশ্চয়তা, এই সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সব কাটিয়ে উঠে 1981 সালে দেশে ফিরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? গত 1.5 দশকে উনার পরিচালনায় বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোগত ক্ষেত্রে কি কি উন্নয়ন করেছে এটা তো বাংলাদেশের মানুষ দেখে না? এটা তো দৃশ্যমান। অদৃশ্য কোনো
কোনো কিছু তো তিনি করেন নাই। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এই সেতু নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক চাপ এবং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কি পরিমাণ সক্ষমতার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা দিয়েছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের মতো অসংখ্য মেগা প্রকল্প সম্পন্ন করে দেশকে আধুনিক রূপরেখা দান করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বোঝো নাই রাজাকারের বাচ্চারা? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক মঞ্চে তার জোরালো ভূমিকা এবং 2017 সালে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, এই যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পুরস্কার তিনি পেয়েছেন। ডিজিটাল বাংলাদেশ, যেই ডিজিটাল বাংলাদেশের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বট বাহিনী রাজাকারের বাচ্চারা লম্বা লম্বা লেকচার মানে কমেন্টে এসে গালিগালাজ করে, এই ডিজিটাল বাংলাদেশ গঠনের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা শেখ হাসিনার শাসনকালে এইসব পদক্ষেপ দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অর্থনীতি একটা উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? রাজাকারের বাচ্চারা। ভুলে গেছো? রাজাকারের বাচ্চারা কদিন পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে তখন কি খাবি চেয়ে চেয়ে দেখবো আমরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং ভারত, চীন, আমেরিকার মতো বড় শক্তির আঞ্চলিক স্বার্থে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ স্থল। আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুসারে কোন ভৌগোলিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্যহীনতা কিংবা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে না, হতে দেবে না। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলা অর্থাৎ 7 সিস্টার্স, এগুলার নিরাপত্তা রক্ষা, সীমান্ত শান্ত রাখা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবাহ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্ব অতীতে কৌশলগত ভূমিকা পালন করেছে, সামনের দিনেও করবে। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? যার ফলে প্রকাশ্যে রাজনীতির উপর সাময়িক কূটনৈতিক আইনি বিধিনিষেধ থাকলেও আঞ্চলিক পরাশক্তিগুলার দীর্ঘমেয়াদী নিরাপত্তায় যে হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশে শেখ হাসিনার কৌশলগত গুরুত্ব অপরিসীম এবং একক। বোঝো নাই রাজাকারের বাচ্চারা? একটি দেশের স্থিতিশীলতা ক্ষণিক উদ্দীপনায় নির্ধারিত হয় না, এইটা নির্ধারিত হয় অর্থনৈতিক সক্ষমতা, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের নমনীয়তার উপর ভিত্তি করে। রাজনীতিতে সাময়িক নীরবতা কখনোই স্থায়ী পরিণতি না রে রাজাকারের বাচ্চারা। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ কখনোই শুধুমাত্র দেশের সীমানার ভেতর সীমাবদ্ধ থাকে না রে রাজাকারের বাচ্চারা। ইতিহাস সব সময় বিজয়ী এবং প্রত্যাবর্তনকারীদের মনে রাখে। রাজনীতিতে কোনো পতনই চিরস্থায়ী নয়, আবার কোনো রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকে না। পৃথিবীর বহু বিখ্যাত নেতা জীবন রক্ষার জন্য একসময় দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জনস্রোত এবং সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে আবারও একই রাজপথে ফিরে এসেছেন পূর্ণ শক্তিতে। ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, রাজনীতির নেপথ্যের সমীকরণগুলো তত দ্রুত বদলে যাচ্ছে। ক্ষমতার রাজনীতির বাইরে যেই সব সাধারণ কর্মী কিংবা সমর্থক অস্থিরতায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি হলো ধৈর্য